জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। দীর্ঘ নীরবতার পর হঠাৎ করে গর্জে উঠল রাজনীতির এক পুরনো শক্তি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হল লক্ষ লক্ষ মানুষের উত্তাল এক জনসমুদ্রে। কিন্তু এই সমাবেশ শুধু জনবহুল প্রদর্শন নয়, এর গভীরে লুকিয়ে আছে এক নতুন লড়াইয়ের ঘোষণা। কি সেই লড়াই, আর কেনই বা এখন মাঠে নেমে এলো বাংলাদেশ জামায়াতে ইসলামী? আজকের ইতিহাসে এই মুহূর্তটি কেন এত গুরুত্বপূর্ণ, আসুন জেনে নেই। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় একটি আলোচিত দল। প্রতিষ্ঠার পর থেকে দলটি বিভিন্ন সময়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গতকাল 19 জুলাই 2025 তারিখে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এ দলটির এক বিশাল জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগ্রামী সহযোদ্ধারা, অভ্যুত্থানের 1 জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তানা গেড়ে রয়েছে। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ, শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। এই জনসমুদ্র জানান দিচ্ছিল, দীর্ঘ বিরতির পর দলটি তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে সক্ষম হয়েছে। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান যেন পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। 1941 সালে অবিভক্ত ভারতে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর নেতৃত্বে জামাতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। 1947 সালে দেশভাগের পর এটি ভারত ও পাকিস্তানে পৃথকভাবে কার্যক্রম শুরু করে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় দলটির ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে এবং স্বাধীনতার পর এটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটি বাংলাদেশে আবার বৈধতা লাভ করে এবং বাংলাদেশ জামাতে ইসলামী নামে কার্যক্রম শুরু করে। এরপর থেকে দলটি বিভিন্ন সময়ে সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছে, জোট গঠন করেছে এবং তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। আজকের যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে, যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা এই ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। তাদের মূল লক্ষ্য হল আল্লাহর প্রদত্ত ও রাসূল প্রদর্শিত জীবন বিধানের আলোকে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি দলটি সামাজিক কার্যক্রম যেমন দরিদ্রদের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রদানেও সক্রিয় রয়েছে বলে জানা যায়। 2012 সালে দলটির গঠনতন্ত্রে কিছু সংশোধন আনা হয়, যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ হয়। দীর্ঘ 15 বছরের বেশি সময়ের পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামী তাদের প্রথম একক জাতীয় সমাবেশ আয়োজন করে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সমাবেশে 10 লাখেরও বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। মাঠ পর্যায়ে আমাদের অনুসন্ধানে দেখা গেছে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জামায়াতের কর্মী ও সমর্থকরা এই সমাবেশে যোগদান করার জন্য 10,000-এরও বেশি বাস রিজার্ভ করে ঢাকায় আসেন। এছাড়া উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে 4টি বিশেষ ট্রেন ভাড়া করে বিপুল সংখ্যক নেতাকর্মী রাজধানীতে পৌঁছান। নদীপথেও ব্যাপক সংখ্যক লঞ্চ ও নৌযানে করে কর্মীরা ঢাকায় আসেন। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা,
রমনা পার্ক সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের বিস্তৃত এলাকা জনস্রোতে পরিপূর্ণ ছিল। মাঠের ভেতর মূল মঞ্চের সামনে এবং আশপাশের খোলা জায়গায় বিপুল সংখ্যক মানুষ অবস্থান নিয়েছে। দলীয় প্রতীক ও স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। এই সমাবেশে প্রধান অতিথির ভাষণে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশে আরেকটি লড়াই হবে এই বলে মন্তব্য করে রাজনীতির ময়দানে নতুন উত্তাপ ছড়িয়ে দেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম, জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, সরকার গঠন করেন, তাহলে কোন এমপি, কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মৌত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত যা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার এই মন্তব্যের পরপরই তিনি সেই লড়াইয়ের দুটি মূল ক্ষেত্র চিহ্নিত করেন। একটা লড়াই হবে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুটি বিষয়কে তিনি আগামীর বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছেন, যা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির উপর তার গভীর পর্যবেক্ষণের ইঙ্গিত বহন করে। বিশেষজ্ঞদের মতে এই বক্তব্য জামায়াতের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং আন্দোলনের সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামের অবস্থান এবং তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নানা মহলে জল্পনা কল্পনা চলছে।
এই জনসভা এবং আমিরের বক্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ফ্যাসিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে ডাক তিনি দিয়েছেন তা দেশের প্রধান বিরোধী দলগুলোর চলমান আন্দোলনের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। তবে জামায়াত এককভাবে এই লড়াইটা কতটা এগিয়ে নিতে পারবে তা সময় বলে দেবে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের এই বক্তব্য মূলত তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়া এবং নিজেদেরকে একটি প্রতিবাদী শক্তি হিসাবে উপস্থাপন করার চেষ্টা। এটি আগামী দিনের রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের এই সমাবেশ একটি উল্লেখযোগ্য ঘটনা। এই দলটির দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠার নীতি মেনে আমরা এই ঐতিহাসিক জনসমাবেশের চিত্র এবং এর পেছনের বিশ্লেষণ তুলে ধরলাম। ভবিষ্যতে দলটির কার্যক্রম এবং দেশের রাজনীতিতে এর প্রভাব কী হবে তা সময় বলে দেবে।